ক্লাস 12 আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি বা সিএফটি। এই ক্রিস্টাল ফিল্ড থিওরির পটভূমিকাটা কি? যদি আমরা এখানে খেয়াল করে দেখি, ভ্যালেন্স বন্ড তত্ত্ব, তার আগে ভার্নার তত্ত্বের সাহায্যে কিছু কিছু বিষয়ের ব্যাখ্যা দেওয়া খুব মুশকিল হচ্ছিল। সেটাকে ওভারকাম করার জন্য আমাদের এসেছিল ভ্যালেন্স বন্ড তত্ত্ব। কিন্তু ভ্যালেন্স বন্ড তত্ত্বেরও কিছু লিমিটেশন বা সীমাবদ্ধতা আছে। সেই লিমিটেশনগুলো আমরা আগের দিনে আলোচনা করেছিলাম, তবুও আমরা সংক্ষেপে একটুখানি আলোচনা করার চেষ্টা করব। জাস্ট একটুখানি বলবো, যেমন ধরো কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে, অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার 4 বিশিষ্ট যৌগ কখনো হচ্ছে স্কোয়ার প্ল্যানার বা সমতলীয় বর্গাকার, আবার কখনো চতুস্তলক। এর কারণ সঠিকভাবে ব্যাখ্যা করা যায় না। নাম্বার 2, স্ববর্গাঙ্ক 6 হলে সেটা কখনো বলছে sp3d2, আবার কখনো বলছে d2sp3। একটা আভ্যন্তরীণ কক্ষক গঠিত অষ্টতলক আর একটা বহিস্থ কক্ষক গঠিত অষ্টতলক, এই দুইয়ের ব্যাখ্যা কিন্তু আমরা সুস্পষ্টভাবে দিতে পারছি না। আবার স্ববর্গাঙ্ক 4 CuNH3 এই প্লাস, এক্ষেত্রে কপারের D9 সিস্টেম হয়, অর্থাৎ ডি কক্ষকের 9টি ইলেকট্রন থাকে, কিন্তু তার সত্ত্বেও এটা DsP2 সংকরায়ন ঘটে, অর্থাৎ একটা ইলেকট্রন 3D থেকে স্থানান্তরিত হয়ে 4P-তে চলে যায়। এর কারণ কিন্তু আমরা ভ্যালেন্স বন্ড তত্ত্ব থেকে সুস্পষ্টভাবে দিতে পারি না। তাহলে কি থেকে দিতে পারছি? তার ব্যাখ্যা কিন্তু আমরা দিতে পারবো ক্রিস্টাল ফিল্ড থিওরি থেকে। এবার আরও কতগুলো ত্রুটি এখানে ছিল। ত্রুটি যেমন ধরো, ভ্যালেন্স বন্ড তত্ত্ব অনুযায়ী কোনো একটা যৌগের চুম্বক ভ্রামকের মান যা হচ্ছে, কিন্তু সেটা প্র্যাকটিক্যাল বা তাত্ত্বিক বা বাস্তব ক্ষেত্রে যে মানটা হওয়া উচিত তার সাথে কখনো ম্যাচ করছে না বা মিলছে না। ঠিক একইভাবে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমরা এখানে বলে থাকি, যে কালার অফ দ্য কোঅর্ডিনেশন কম্পাউন্ড, জটিল যৌগের যে বর্ণ, সেই বর্ণের ব্যাখ্যা কিন্তু এখনও পর্যন্ত ভ্যালেন্স বন্ড তত্ত্বের থেকে পাওয়া যায় না। এই কালার বা কোনো একটা যৌগের যে বর্ণ, কেন এরকম বর্ণ, সেই বর্ণের ব্যাখ্যা সেটা সুস্পষ্টভাবে দিতে পারবে ক্রিস্টাল ফিল্ড থিওরি। তারপরে যেটা আরেকটা যে বলছিল, তার তাপীয় স্থায়িত্ব ব্যাখ্যা করা গেলে তাপগতীয় স্থায়িত্ব কিন্তু ক্রিস্টাল ফিল্ড তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যাচ্ছে না। এখন সিএফটি বুঝতে গেলে আমাদের সন্ধিগত মৌলগুলো তোমার তাদের ডি কক্ষকের সাথে বা ডি কক্ষকে লিগ্যান্ড থেকে আগত ইলেকট্রন গ্রহণের মাধ্যমেই তো জটিল যৌগ গঠন করছিল। তাহলে ওই কেন্দ্রীয় ধাতব পরমাণুর ডি কক্ষকের যে শেপ বা আকৃতি, সেইগুলো সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকা কিন্তু অত্যন্ত জরুরি। এখানে দেখো আমি বলেছি DXY, তারপরে DYZ, DZX, প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো যে দুটো করে লোব ইন বিটুইন দ্য অ্যাক্সিস বা দুটো অক্ষের মাঝামাঝি অক্ষ বরাবর কিন্তু থাকছে না। DXY, DYZ, DZX সব একই, শুধুমাত্র অক্ষগুলো পাল্টে দিচ্ছে। XY ছিল YZ, আবার XZ বা ZX যাই হোক না কেন এইরকম হবে। অর্থাৎ XY মানে বলতে বোঝাচ্ছে যে X এবং Y অক্ষের মাঝামাঝি এই ডাম্বেলগুলো অবস্থান করবে। আবার YZ মানে বলতে বোঝাচ্ছে Y এবং Z অক্ষের মাঝামাঝি এই ডাম্বেলগুলো অবস্থান করবে। আর XZ বলতে বোঝাচ্ছে X এবং Z অক্ষের মাঝামাঝি এই ডাম্বেলগুলো অবস্থান করবে। এই যে তিনটে কক্ষক আমরা পেলাম, এই তিনটে কক্ষককে একত্রে T2G কক্ষকও বলা হয়ে থাকে। মানে সেট অফ সেম এনার্জি অ্যান্ড সেম, সোজা কথা এক কথা বলতে গেলে সিমেট্রিক্যাল বা আইডেন্টিক্যাল তিনটে কক্ষকের একটা সেট, সেটাকে বলা হচ্ছে T2G বা T2G অরবিটাল। ঠিক একইভাবে ডি কক্ষকের মোট যে 5টা কক্ষক ছিল, তাহলে সেক্ষেত্রে আর দুটো কক্ষক হচ্ছে DX² - Y² DZ²। এক্ষেত্রে দেখো লোবগুলো কিন্তু অক্ষ বরাবর, মানে DX² - Y² ক্ষেত্রে 4টে লোব তোমার এক্স অক্ষের ধনাত্মক দিক এবং ঋণাত্মক দিক বরাবর, এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক ঋণাত্মক দিক বরাবর বিস্তৃত আছে। ঠিক একইভাবে DZ² ক্ষেত্রে দুটো লোব থাকে, আর একটা তোমার এরকম সার্কুলার একটা বলয় থাকছে, সেটা তার লোবটা জেড অক্ষ বরাবর, সোজা কথা অক্ষ বরাবর বিন্যস্ত অবস্থায় থাকছে। এই দুটো কক্ষককে আবার একটা সেট
দিয়ে চিহ্নিত করা হয়ে থাকে, সেটাকে হচ্ছে ইজি অরবিটাল। এখন এরপরে যেটা বলছে ক্রিস্টাল ফিল্ড তত্ত্বের স্বীকার্য বিষয়গুলো কী কী। আমরা ভ্যালেন্স বন্ড তত্ত্বের স্বীকার্য বিষয়গুলো পড়েছিলাম, ক্রিস্টাল ফিল্ড তত্ত্বের স্বীকার্য বিষয়গুলো একটুখানি জানা দরকার আছে, তবে আমরা সমস্ত যৌগের বা সবর্গীয় যৌগের বর্ণ চুম্বক ধর্মের ব্যাখ্যা সঠিকভাবে দিতে সক্ষম হব। সবর্গীয় যৌগে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা কেন্দ্রকে কেন্দ্র করে ঋণাত্মক আধান বিশিষ্ট লিগ্যান্ডগুলি ত্রিমাত্রিক দেশে বিন্যস্ত থাকে এবং এই ত্রিমাত্রিক দেশে বিন্যস্ত থাকার ফলে কেন্দ্রীয় ধাতব পরমাণু এফি বা এমকে কেন্দ্র করে তোমার লিগ্যান্ডের ঋণাত্মক বা দ্বিমেরু আধানযুক্ত লিগ্যান্ডের ঋণাত্মক প্রান্তটা তোমার কেন্দ্রীয় ধাতব পরমাণুর দিকে বিন্যস্ত থাকে। আমি এখানে ছোট্ট করে একটা দেখাবার চেষ্টা করেছি। জল হচ্ছে একটা প্রশম লিগন, জলের অক্সিজেন পরমাণু হচ্ছে ঋণাত্মক আধানগ্রস্ত আর হাইড্রোজেন পরমাণু ধনাত্মক আধানগ্রস্ত। এখন এই ঋণাত্মক আধানগ্রস্ত অক্সিজেন পরমাণু কেন্দ্রীয় ধাতব পরমাণু এম বা যে কোনো পরমাণু হোক না কেন তার দিকে অভিমুখ করে অবস্থান করে। এখানে বলছে লিগ্যান্ডকে এক একটি ঋণাত্মক বিন্দু আধান রূপে কল্পনা করা হয়েছে। ঋণাত্মক বিন্দু আধান মানে অতি ক্ষুদ্র ঋণাত্মক আধানের একটা অংশ হিসাবে কল্পনা করা হয়েছে। 3 নম্বর পয়েন্ট যেটা বলছে দেখো, কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের নিউক্লিয়াসের ধনাত্মক আধানের সাথে, কেন্দ্রীয় ধাতব পরমাণু যেমন নিউক্লিয়াসের বহিস্থকক্ষে ইলেকট্রন থাকে, ঠিক তেমনি নিউক্লিয়াসে ধনাত্মক আধানগ্রস্ত প্রোটন থাকে। তাহলে এই ধনাত্মক আধানগ্রস্ত প্রোটনের সাথে লিগ্যান্ডের ঋণাত্মক আধান বা বিন্দু আধানের মধ্যে তড়িৎ আকর্ষণ বল কাজ করে। এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে ভ্যালেন্স বন্ড তত্ত্বে যখন বলা হয়েছিল লিগ্যান্ডের সাথে কেন্দ্রীয় ধাতব পরমাণু সমযোজী বা অসমযোজী বন্ধন হয়, কিন্তু ভ্যালেন্স বন্ড তত্ত্বের ঠিক উল্টো কথা এখানে বলছে, এখানে কোনো প্রকার বন্ধন হয় না, শুধুমাত্র কেন্দ্রীয় ধাতব পরমাণুর ধনাত্মক নিউক্লিয়াসের ধনাত্মক আধানের সাথে লিগ্যান্ডের যে ঋণাত্মক আধান চার্জ বা ঋণাত্মক আধানের যে একটা বিন্দু হিসাবে কল্পনা করা হয়েছিল তার মধ্যে তীব্র তড়িতাকর্ষণ বল কাজ করে। এই তীব্র তড়িতাকর্ষণ বল কাজ করার ফলে এখানে কিন্তু তোমার একটা আয়নীয় প্রকৃতির বন্ধন সৃষ্টি হয়। এই আয়নীয় প্রকৃতির বন্ধন সৃষ্টি হয় বলে এটাকে আমরা বলতে পারি যে এখানে সমযোজী বন্ধন বা কোনো প্রকারের বন্ধন কিন্তু সৃষ্টি হয় না। তার পরের পয়েন্ট যেটা বলছে দেখো, ধাতব পরমাণুর ইলেকট্রন এবং ঋণাত্মক আধানগ্রস্ত নিউক্লিয়াসের লিগ্যান্ডের মধ্যেও কিন্তু বা ঋণাত্মক আধানযুক্ত লিগ্যান্ডের মধ্যে কিন্তু বিকর্ষণ বল কাজ করতে পারে, কিন্তু কেন্দ্রীয় ধাতব পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক আধানের সাথে বা লিগ্যান্ডের আকর্ষণ বলটা বেশি হওয়ার জন্য লিগ্যান্ড এবং মেটালের মধ্যে আকর্ষণ বল কাজ করে এবং সবর্গীয় যৌগ গঠিত অবস্থায় থাকে। কেন্দ্রীয় ধাতব পরমাণুকে বেষ্টন করে যে ঋণাত্মক আধানযুক্ত লিগ্যান্ড থাকে তার ফলে ধাতু চতুর্দিকে একটি ঋণাত্মক আধানযুক্ত তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয় বা ঋণাত্মক আধানের তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এটাকেই বলা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5 নম্বর পয়েন্টটা বলছে কেন্দ্রীয় ধাতব পরমাণুকে কেন্দ্র করে ঋণাত্মক আধানগ্রস্ত যে লিগ্যান্ডগুলো অবস্থান করে, এই ঋণাত্মক আধানগ্রস্ত লিগ্যান্ডের জন্য কেন্দ্রীয় ধাতব পরমাণু চতুর্দিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয় বা ঋণাত্মক তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এটাকেই বলা হচ্ছে কি ক্রিস্টাল ফিল্ড। এবার যেটা বলছি দেখো, ক্রিস্টাল ফিল্ডের প্রভাবে কেন্দ্রীয় ধাতব পরমাণুর যে ডি কক্ষক, সেই ডি কক্ষকের কক্ষকগুলি বা ডি উপকক্ষের কক্ষকগুলির শক্তিমাত্রার বিশেষভাবে প্রভাব ঘটে। হয়তো সেটা তার শক্তি বাড়তে পারে অথবা কমতে পারে, সম্ভাবনা থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ে। অর্থাৎ আমি আবার একবার বলবো, লিগ্যান্ড দ্বারা যখন কেন্দ্রীয় ধাতব পরমাণুর চতুর্দিকে একটা ঋণাত্মক তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে সেটাকে বলছে লিগ্যান্ড ফিল্ড বা ক্রিস্টাল ফিল্ড। এই ক্রিস্টাল ফিল্ডের প্রভাবে কেন্দ্রীয় ধাতব পরমাণুর ডি কক্ষকগুলির শক্তিমাত্রার বিশেষ প্রভাব ঘটে। এখন এখানে যদি একটা কাল্পনিক ব্যাপার আমরা বিবেচনা করি, লিগ্যান্ড ধরো যখন থাকবে সেটা চতুস্থলকীয়ভাবে থাকতে পারে, অষ্টতলকীয়ভাবে থাকতে পারে। এখন এই চতুস্থলকীয় বা অষ্টতলকীয় লিগ্যান্ড ফিল্ডের পরিবর্তে যদি আমরা কেন্দ্রীয় ধাতব পরমাণুর চতুর্দিকে একটা সুষম গোলাকার প্রতিসাম্য বিশিষ্ট, মানে সেটা অক্টাহেড্রালও নয় চতুস্থলকও নয়, একদম গোলাকার প্রতিসাম্য বিশিষ্ট একটি লিগ্যান্ড ফিল্ডের সৃষ্টি করি, তখন বলছে কেন্দ্রীয় ধাতব পরমাণু ডিকক্ষকগুলি উচ্চ শক্তি স্তরে উপনীত হয়। এখন এই সুষম গোলাকার তড়িৎক্ষেত্রের পরিবর্তে যদি আমরা চতুস্থলকীয় বা অষ্টতলকীয় লিগ্যান্ড ফিল্ডের সৃষ্টি করি, তখন
আর উচ্চ শক্তি স্তরে থাকাকালীন ওই ডি কক্ষকগুলি দুটো সেটে বিভাজিত হয়ে যায়, অর্থাৎ তাদের শক্তির বিশেষ তারতম্য ঘটে, একটা টি2জি একটা ইজি শেপে ভেঙে যায়। এখন এই যে ঘটনা, অর্থাৎ সুষম প্রতিসম বিশিষ্ট লিগ্যান্ড ফিল্ডের পরিবর্তে যদি আমরা চতুস্থলকীয় বা অষ্টতলকীয় লিগ্যান্ড ফিল্ডের সৃষ্টি করি, তখন কেন্দ্রীয় ধাতব পরমাণুর ডি কক্ষকটি আর ডি কক্ষকগুলি সমশক্তি সম্পন্ন অবস্থায় না থেকে বিশেষ শক্তির পার্থক্য বিশিষ্ট বা একটি শক্তির পার্থক্য বিশিষ্ট দুটি শক্তি স্তরে বিভাজিত হয়ে যায়। এই দুটি শক্তি স্তরকে আমরা টি2জি ইজি বলে থাকি। এই দুটো শক্তি স্তরের যে বিভাজন ঘটে গেল লিগ্যান্ড ফিল্ডের উপস্থিতিতে, তখন সেটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং। এই যে ঘটনা, এই ঘটনাটাকে আমরা বলছি ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং। ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিংয়ের প্রকৃতি কোন লিগ্যান্ড দ্বারা ঘটছে সেই লিগ্যান্ডের উপরে নির্ভরশীল। অর্থাৎ এই যে আমরা যেটা বলছিলাম, একটা টি2জি উপরের দিকে আর একটা ইজি নিচের দিকে, টি2জিটা নিচের দিকে আর ইজিটা উপরের দিকে, এই যে স্প্লিটিং হলো, এখানে তোমার 5টা ডি কক্ষক ছিল, সেই 5টা ডি কক্ষক সে ভেঙে গিয়ে এখানে দুটো আর তোমার নিচে 3টে থেকে গেল। এখন এই যে বিভাজনটা হলো, এই বিভাজনের এই যে গ্যাপটা পুরোপুরি নির্ভর করে আমরা কোন লিগ্যান্ড দ্বারা বিভাজন ঘটাচ্ছি তার উপরে। তাহলে আমি আবার একবার বলবো, কেন্দ্রীয় ধাতব পরমাণুকে পরিবেষ্টন করে যে লিগ্যান্ডগুলি থাকে, ওই লিগ্যান্ডের ঋণাত্মক আধান দ্বারা একটা তোমার ঋণাত্মক তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, যেটাকে বলছে ক্রিস্টাল ফিল্ড। এই ক্রিস্টাল ফিল্ডটাকে যদি আমরা কাল্পনিকভাবে একটা সুষম গোলাকার তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করি, তাহলে সুষম গোলাকার প্রতিসম বিশেষ একটি ক্রিস্টাল ফিল্ড সৃষ্টি হচ্ছে। তখন বলছে কেন্দ্রীয় ধাতব পরমাণুর ডি কক্ষকটা আর স্থির থাকতে পারবে না। এই ডি কক্ষকটা তখন সামান্য শক্তির বৃদ্ধি করে উচ্চ শক্তি স্তরে চলে যাবে। এই উচ্চ শক্তি স্তরে যাওয়ার ফলে এই অবস্থায় যাচ্ছে। এখন বলছে ওই সুষম গোলাকার প্রতিসাম্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রের পরিবর্তে যদি আমরা চতুস্থলকীয় বা অষ্টতলকীয় তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করি, তখন এই যে 5খানা ডি কক্ষক ছিল, 5খানা ডি কক্ষক আর সমশক্তি সম্পন্ন থাকতে পারবে না, সেটা দুটো সেটে ভেঙে যাবে, টি2জি এবং ইজি। অর্থাৎ লিগ্যান্ডের উপস্থিতিতে ডি কক্ষকের এইভাবে বিভাজিত হয়ে যাওয়ার ঘটনাকে বলা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং। আর এই ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং যে গ্যাপটা টি2জি এবং ইজির মধ্যে যে গ্যাপটা হবে, সেই গ্যাপটা পুরোপুরি নির্ভর করছে কোন লিগ্যান্ড দ্বারা আমরা এই বিভাজন ঘটাচ্ছি। যে গল্পটা বলা হলো, সেই গল্পটাকে আমরা এখানে ছোট্ট করে লেখচিত্রের ছবির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। এখানে বলছে কেন্দ্রীয় ধাতব পরমাণু, তার ডি কক্ষক আছে বা ধাতব পরমাণু বা আয়ন। এবার বলছে তার চতুর্দিকে একটা সুষম গোলাকার প্রতিসাম্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করা হয়েছে। তারপরে যেটা বলছে, দেখো, সুষম গোলাকার তড়িৎ ক্ষেত্রের পরিবর্তে যদি আমরা একটা অক্টাহেড্রাল লিগ্যান্ড ফিল্ডের সৃষ্টি করি, তখন কেন্দ্রীয় ধাতব পরমাণু লিগ্যান্ডের সাথে এইভাবে অবস্থান করতে পারে। এবার ওই যে ছবিটা দেখানো হলো, সেই ছবিটাকে এবার কেন্দ্রীয় ধাতব পরমাণু ডি কক্ষকের সাপেক্ষে দেখানো হচ্ছে। কেন্দ্রীয় ধাতব পরমাণু ডি কক্ষক ধরে এইভাবে অবস্থান করছে। যেই তুমি গোলাকার প্রতিসাম্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে, তার শক্তি সামান্য বৃদ্ধি পেয়ে এই জায়গাতে এলো। এবার বলছে এই সুষম গোলাকার প্রতিসাম্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রের পরিবর্তে যদি আমরা অক্টাহেড্রাল লিগ্যান্ড ফিল্ডের সৃষ্টি করি, ওই অক্টাহেড্রাল লিগ্যান্ড ফিল্ডের উপস্থিতিতে তখন এই 5টা ডি কক্ষক আর সমশক্তি সম্পন্ন থাকবে না। শক্তি কিছু শক্তির পার্থক্য বিশিষ্ট দুটো শক্তি স্তর, দেখো ইজি আর এখানে টি2জি শক্তি স্তরে ভেঙে গেছে। এখন ইজি আর টি2জি শক্তি স্তরে ভেঙে যাওয়ার ফলে এই যে মাঝের যে গ্যাপটা তৈরি হয়েছে, এই মাঝের গ্যাপটাকে বলা হয় স্প্লিটিং এনার্জি। অর্থাৎ লিগ্যান্ডের দ্বারা 5টি ডি কক্ষকের শক্তির যে পার্থক্য বিশিষ্ট দুটো এনার্জি লেভেলে ভাঙছে, তাদের মধ্যে যে এনার্জি গ্যাপটা, সেই এনার্জি গ্যাপটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। আর ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, এই যে জিনিসটা আমরা পেলাম, এখানে নিচে যে 3টে সেট আছে, 3টে সেট, তার মধ্যে থাকছে তোমার ডিএক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডিজেড এক্স। আর উপরে যে দুটো থাকছিল ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হবে, এইরকম কেন হলো? বলছে যখন কোনো লিগ্যান্ড কেন্দ্রীয় ধাতব পরমাণুর দিকে অগ্রসর হয়, সেটা অক্ষ বরাবর আসতে পারে এবং তোমার দুটো অক্ষের মাঝামাঝি আসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা গেছে, লিগ্যান্ডগুলো সাধারণত অক্ষ বরাবরই আসতে চায় এবং কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে যুক্ত হয়ে মেটাল লিগ্যান্ড বন্ধন গঠন করার একটা সম্ভাবনা দেখা যায়। যেহেতু তোমার ডিএক্সওয়াই, ডিওয়াইজেড এবং ডিজেডএক্স, এদের লোবগুলো যেহেতু দুটো অক্ষের মাঝামাঝি, আর লিগ্যান্ড যেহেতু অক্ষ বরাবর আসছে, তার ফলে কী হবে, এদের মধ্যে বিকর্ষণ বলের মানটা অনেক কম।
যেটা আমি বলতে চাইছিলাম, ধরো ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এবার লিগ্যান্ড আসছে তোমার এই বরাবর। এখন তোমরাই বলো, লিগ্যান্ড যদি এই রকম অক্ষ বরাবর আসে, যেখানে লোবগুলো মানে ডি কক্ষকের লোবগুলো অক্ষ বরাবর আছে, আর লিগ্যান্ডের সাথে তাহলে তোমার এই কেন্দ্রীয় ধাতব পরমাণু যে ঋণাত্মক আধান, তাদের মধ্যে তীব্র বিকর্ষণ বল কাজ করবে। এই বিকর্ষণ বল কাজ করলে তখন ওদের শক্তি বৃদ্ধি পেয়ে উপরের দিকে চলে যাবে। এই জন্য তোমার ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ারটা উপরে। কিন্তু বাকি যে তিনটে ছিল তাদের ক্ষেত্রে দেখো লোবগুলো ইন বিটুইন দ্য অ্যাক্সিস থাকার জন্য তখন লিগ্যান্ডের সাথে কেন্দ্রীয় ধাতব পরমাণুর ডি কক্ষকের বিকর্ষণটা অনেক কম হয়, ফলে তাদের শক্তি হ্রাস পেয়ে স্থায়িত্ব বৃদ্ধি পায়। সেটা সেই জন্যই বলছে যে তিনটে ডি কক্ষকের শক্তি হ্রাস পেয়ে তোমার T2G, আর দুটো ডি কক্ষকের শক্তি বৃদ্ধি পেয়ে EG এনার্জি স্তরে উপনীত হয়। এখন ব্যারি সেন্টার কাকে বলবো, বা ব্যারি সেন্টারের নিয়মটাই বা কী? এখানে আমি ব্যারি সেন্টারের ডেফিনেশনটা আগে বলি, তারপরে বুঝবো। কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নকে বেষ্টন করে উপস্থিত লিগ্যান্ডগুলির মোট ঋণাত্মক আধানের পরিবর্তে, কেন্দ্রীয় ধাতব পরমাণুকে কেন্দ্র করে লিগ্যান্ডগুলির মোট ঋণাত্মক আধানের পরিবর্তে যদি আমরা গোলাকার প্রতিসাম্য বিশিষ্ট একটি সমতুল্য ঋণাত্মক আধান কল্পনা করা হয়, তাহলে কেন্দ্রীয় ধাতব পরমাণুর ডি অরবিটালগুলি শক্তিমাত্রা বৃদ্ধি পেয়ে একটা উচ্চ শক্তি স্তরে উপনীত হয়। এখন এই উচ্চ শক্তি স্তর উপনীত হতে গেলে ডি কক্ষের অন্তর্গত কক্ষগুলি যে শক্তি স্তর উপনীত হচ্ছে সেটাকেই বলছে তার ব্যারি সেন্টার। যেটা এখানে দেখো আমরা দেখাবার চেষ্টা করেছি, এখানে ছিল। এখন এই গোলাকার প্রতিসাম্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হওয়ার ফলে দেখো শক্তিমাত্রা বৃদ্ধি পেয়েছে, এখানে চলে গেছে, এখানে এসে উপস্থিত হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট লিগ্যান্ড ফিল্ডের পরিবর্তে যদি আমরা একটা সুষম গোলাকার প্রতিসাম্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করি, তখন কেন্দ্রীয় ধাতব পরমাণুর ডি কক্ষকটি শক্তি সামান্য বৃদ্ধি পেয়ে উচ্চ শক্তি স্তরে যায়, কিন্তু ওই ডি কক্ষকগুলি শক্তির কোনো পার্থক্য ঘটে না, তারা সমশক্তি সম্পন্নই থাকে। এইটাকেই বলছে ব্যারি সেন্টার। এটা আমরা এর পরের ভিডিওতে আমরা পরের ভিডিওতে আমরা আলোচনা করব।